নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্টিনেট সংস্থার কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার প্রদান সংক্রান্ত আজকে নবান্নে বৈঠক ছিল এবং এই বৈঠকে কোন কোন সিদ্ধান্ত উঠে এলো, কবে থেকে গ্র্যান্টিনেট সংস্থার কর্মচারী এবং পেনশনাররা বকেয়া ডিএ এরিয়ার পেতে শুরু করবেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। চলুন তাহলে আজকে নবান্নে বৈঠকের পর কোন কোন নির্দেশ উঠে এলো সেই সম্পর্কে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবু কি বলছেন আমরা তার মুখ থেকে শুনে নিই। আমরা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি জানিয়েছিলেন যে উনি আজকে প্রশাসনিক কারণে থাকতে পারছেন না এবং সেই মোতাবেক আমরা সরকারের মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত স্যার এবং অর্থ সচিবের সাথে আমরা আজকে একটা বৈঠকে বসেছিলাম এবং এই বৈঠকে বসে গত 1 তারিখে যেসব বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেসব ডেভেলপমেন্ট হয়েছে সেই সব বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসি। আমরা মাঝখানে একটা ডেপুটেশনও দিয়েছিলাম আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজ আমাদেরকে জানানো হয় যে সেই ডেপুটেশনের বিষয়গুলোকে নিয়েও এবং গত যে বৈঠক হয়েছিল তার নিয়েও পর্যালোচনা হবে। আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা মেটানোর ক্ষেত্রে সরকারের এখনো পর্যন্ত যে ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিগুলোকে নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করেছি। তার মধ্যে আমরা প্রথম গ্রান্টিনেট খাতে যারা চাকরি করেন, বিশেষত সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ, বোর্ড এবং বিভিন্ন কর্পোরেশনের পঞ্চায়েত এবং বিভিন্ন কর্পোরেশনের যারা কর্মচারী আছেন, বিভিন্ন স্বশাসিত যারা বোর্ড আছেন তাদের যারা কর্মচারী আছেন এবং তাছাড়া সরকারের যারা কলকাতা কর্পোরেশন এরিয়াতে যাদের ব্যাংক আছে এবং সেই ব্যাংক থেকে যারা পেনশন পান, ইরিগেশন এবং পিডাব্লিউডির যারা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি আছেন, হোমগার্ড, তারা কেউই এখনো পর্যন্ত তাদের বকেয়া পাননি। এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন তারা প্রথমেই বলেন যে একটা বিষয় আমরা পরিষ্কার করি, গ্রান্টি নেট খাতে যারা আছেন আপনারা ভেবে নেবেন না যে আমরা দেব না। কিছু প্রশাসনিক জটিলতার জন্য এবং কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য এই বিষয়টা আটকে আছে। আমরা বলি সেই ত্রুটিটা কি, তখন তারা বলেন যে HRMS এবং IOSMS পোর্টাল দুটো ভিন্নভাবে কাজ করে। IOSMS পোর্টাল তারা বানিয়েছিল, তারা বলছেন যে ওখানে একটা মজার ব্যাপার আছে যে এমপ্লয়ীদের কোড নাকি প্রতি বছর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তখন জোর দিয়ে বলি যে না, সেরকম কোনো ঘটনার কথা আমরা জানি না। আমরা তখন পাল্টা প্রস্তাব দিই যে IOSMS পোর্টালে যাদের বেতন হয় বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের 2016 থেকে এখনকার পর্যন্ত তাদের যে এমপ্লয়ি আইডি আছে, সেই এমপ্লয়ি আইডি যে অপরিবর্তিত আছে আমরা তার নথি আপনাদের কাছে জমা করব এবং জমা করার পরে আপনারা সেগুলোকে ব্যবস্থা নিন, দ্রুত এই বকেয়া মেটানোর ব্যবস্থা করা হোক। কারণ এটা আইনি নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেখানে এড়িয়ে যাওয়া যেতে পারে না। কর্মচারীদের বিষয়টা অনেকদিন আগে থেকে চলছে, বাকিদের বিষয়টাকেও সরকার সমান গুরুত্ব দিন। কর্পোরেশন এরিয়ার বিষয়ে তারা বলেছেন যে এখনো পর্যন্ত জটিলতা রয়ে গেছে এবং তারপরে তারা বৈঠকে একটা সিদ্ধান্ত নেন এবং আমরা বলি যে এটাকে নিয়ে প্রেস নোট জারি করতে। তারা সেটাতে এগ্রি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এই বিষয়টাতে সকলের সামনে বলবেন, খুব তাড়াতাড়ি বলার কথা আছে, সেটা আশা করছি খুব দ্রুত এই কাজটা হবে। তারা বলেছেন যে আপনাদের যা পাওনা আপাতত অ্যাডহক বেসিসে 50% সবাইকে মিটিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। আমরা সরকারের এই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা তার সাথে এটা চাইছি যে বাকি যে প্রশাসনিক জটিলতা আছে এই গ্রান্টিং এর সহ বাকিদের ক্ষেত্রে বকেয়া মেটানোর ক্ষেত্রে সেই জটিলতাগুলোকেও সরকার যেমন ইয়ে করবে, আমরাও কাটানোর ক্ষেত্রে তথ্য দিয়ে সেগুলোকে সহযোগিতা করব। দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হয়েছে অস্থায়ী কর্মচারীদের, আমরা বলেছি যে আমাদের প্রস্তাব দিয়েছিলাম প্রায় সব ডিপার্টমেন্টকে নিয়েই, কিন্তু কিছু প্রস্তাব মানা হয়েছে, বাকিগুলোকে হয়নি। তারা বলেছেন যে আমাদেরকে সময় দিন, আমরা সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে সবার ক্ষেত্রেই আমরা কার্যকরী ভূমিকা নেব। আমরা সেখানে কতগুলো স্পেসিফিক প্রস্তাব আবার দিয়েছি যে বিশেষ করে যারা কেন্দ্রীয় প্রকল্পে যারা অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে অন্যান্য রাজ্য সহ কেন্দ্রের তাদের জন্য যে বরাদ্দ বেতন খাতের পয়সা সেগুলো তাদেরকে দেওয়া হোক। অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী যারা ডিরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং যারা এজেন্সির মাধ্যমে নিযুক্ত, এই এজেন্সি প্রথার বিলুপ্তিকরণের কথা আমরা খুব জোর দিয়ে বলি এবং তারা বলেন যে এটার জন্য সময় লাগবে, কিন্তু আমরা সেটার জন্য প্রতিদিন কাজ করছি আর সকলের ক্ষেত্রেই আমরা আমাদেরকে সময় দিন, আমরা বঞ্চনা নিরসনের প্রচেষ্টা করছি। আমরা বেতন কাঠামো তাদেরকে নিয়ে আসার কথা বলি, যে সবার এই এজেন্সি প্রথা বিলোপ করিয়ে সরাসরি করা হোক এবং একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হোক। তাদের জন্য আলাদা করে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হোক এবং প্রত্যেকটা সেক্টর যাদের জন্য অবসরান্তে 5 লাখ করে টাকার পাওয়ার কথা ছিল, অনেক ডিপার্টমেন্ট পাইনি, তারা বলেছেন যে আমাদের কাছে লিস্ট দিন, আমরা ব্যবস্থা করছি এবং তাদের মেডিকেল ফেসিলিটির কথা এটাও আমরা বলেছি। এটা স্থায়ী অস্থায়ী সকল কর্মচারীদের জন্য করেছি। চাকরি প্রার্থী যারা বিভিন্ন জায়গাতে ধর্নায় বসে আছে, আমরা বলেছি যে তাদের সাথে কথা বলুক সরকার, তাদের বিষয়গুলোকে মেটাক, দরকার হলে
প্রাক্তন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তার নেতৃত্বে কোনো কমিটি করে তাদের বিষয়গুলোকে নিয়েই যাতে সমাধানের করার চেষ্টা করা হয় সেই যিনি আমরা অনুরোধ করেছি তারা এই বিষয়টাকে ভেবে দেখবেন বলে কথা দিয়েছে। বদলি নীতি এই বিষয়টাতে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে যে ট্রান্সফার পলিসি দপ্তরে নেই বলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হয়েছে। উদ্যান পালন বিভাগে উনি যে সুব্রত গুপ্তধর নিজে যে উদ্যোগ নিয়েছিলেন ট্রান্সফার পলিসি করার ক্ষেত্রে তিনি তার কথা বলেছেন এবং তারা বলেছেন যে আমাদেরকে আলাদা করে যে আপনারাও একটা ড্রাফট পলিসি করে আপনারা জমা করুন, সেটা আমাদের কাজ করতে সাহায্য করে। ভোটের পূর্বে এএসআই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটের কাজে নিয়ে আসা হয়েছে। অন্যান্য বছর কি হয়, ভোট শেষ হয়ে গেলে তাদেরকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, এবছর সেটা হয়নি। আমরা সেই প্রসঙ্গটাতে তোলাতে তারা বললেন যে আপনারা লিস্ট জমা করুন, আমরা তাদেরকে দ্রুত তাদের জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা লিস্ট করার কাজ শুরু করেছি, আশা করছি দু একদিনের মধ্যে জমা করলে সেগুলো কাজ হবে। আমাদের যারা প্রতিহিংসার বলি হয়ে বিভিন্ন জায়গাতে হয়েছিলেন তাদের লিস্ট আমরা জমা করেছিলাম, তাদেরও সংস্থানে ফিরিয়ে নিয়ে আসার কাজ সেটা দপ্তর অনেকটাই এগিয়ে নিয়েছে। তারা সময় চেয়েছেন, বলেছিলেন খুব তাড়াতাড়ি আমরা এটাকে করে দিচ্ছি। এবং সেখানে ধরুন শিবাস তেওয়ারি সহ আমাদের যারা আছেন আর কি তাদের সকলের কথা আমরা বলেছি, আমরা আলাদা করে কারণ নাম করছিলাম। আর বিভিন্ন দপ্তরে যে ফেড কালচার এবং কাঠমানি সিন্ডিকেট এখন চলছে আমরা সেটা উল্লেখ করেছি, তারা সেই বিষয়ে চেয়েছেন, আমরা বলেছি যে দেবো আমরা সেই সরকার আরো ভালোভাবে কীভাবে ফাংশন করতে পারে তার জন্য আমাদেরকে পরামর্শ, সেই পরামর্শ তারা চেয়েছেন। এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি বাকি বিষয় বলার জন্য আমাদের সুবীর সাহা আছেন, তাকে বলছি যে তিনি বাকি বিষয়গুলো আলোচনা করুন। যেভাবে আপাতত সরকার চলছে আমরা খুশি, এবং যে পরিসর তারা খুললে সরকারি কর্মচারীদের কাছ থেকেও সরকার পরিচালনার জন্য ফিডব্যাক না আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। সুব্রত গুপ্তবাবু নিজে বলেছেন যে আপনারা যে জায়গা থেকে সরকারটাকে দেখেন সেই দৃষ্টিভঙ্গিটা আমরা দেখতে পাই, আবার আমরা যে জায়গা থেকে সরকারটাকে পরিচালনা করি সেই দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে পরিষ্কার পাই। সুতরাং এই দুটোর মেলবন্ধন হওয়া খুব প্রয়োজন গুড গভর্নেন্সের জন্য। আপনারা একদম ডিটেলসে লিখে সমস্ত কিছু দিন। আমরা যেমন গতকালকেই মৎস্য ডিপার্টমেন্ট এবং সম্পদ দপ্তরে আমরা এই উপায়টা দিয়ে এসেছি মাননীয় মন্ত্রীকে। সুতরাং আমরা প্রত্যেকটা জায়গাতেই কাজ করতে চাই এবং করছিও, ধারাবাহিকভাবে আমাদের কাজ চলছে। এবং এরই সাথে আরো অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে, টেটের বিষয় আলোচিত হয়েছে। প্রাথমিকভাবে আমরা আগামী 13 তারিখে আন্দোলনের ডাক দিয়েছি, সুতরাং সেখান থেকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তাহলে বন্ধুরা, আজকের নবান্নে বৈঠকে কি আলোচনা হলো সেই সম্পর্কে ভাস্কর ঘোষ মহাশয় বিস্তারিত জানালেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।